গ্রাম থেকে শহর, পাড়া থেকে মহল্লা, দেশ থেকে বিশ্ব, সবকিছুর চালিকায় অর্থনীতির এপিট আর রাজনীতির ওপিট নিয়ে কথা বলতে চাই, জানতে চাই এবং আপনাদেরকেও সাথে রাখতে চাই। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এস এর নিয়মিত আয়োজন লিডারশিপের আজকের আয়োজনে। সাথে আছি নবুত রহমান, আর পরিবেশিত হচ্ছে টিম স্টার টেকনোলজি, প্রিমিয়াম হোল্ডিংস লিমিটেড এবং ইনটেক প্রপার্টিস লিমিটেডের সৌজন্যে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি মাত্র 1 মাস। চলছে প্রার্থীদের বৈধতা এবং অবৈধতা যাচাই। কেউ কেউ অবৈধ হয়ে আদালতের দ্বারস্থ হচ্ছেন এবং বৈধ হয়ে ফিরে আসছেন। সবগুলো বিষয় নিয়ে কথা বলতে চাই, জানতে চাই এবং আপনাদেরকেও সাথে রাখতে চাই। অত্যন্ত চমৎকার দুজন অতিথি আমাদের এই স্টুডিওতে যুক্ত আছেন। প্রথমে আমি পরিচয় করিয়ে দিচ্ছি আব্দুল্লাহ আল হারুন সোহেল, চেয়ারম্যান ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি, এবং আমার বাম দিকে রয়েছেন মোহাম্মদ দিলওয়ার হোসাইন, চেয়ারম্যান জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। ধন্যবাদ। সোহেল ভাই, আপনাকে দিয়ে আমি একটু অনুষ্ঠান শুরু করতে চাই। নজিরবিহীন নিরাপত্তার মধ্য দিয়ে তারেক রহমান দেশে আসলেন, ভোটার হলেন, প্রার্থীও হলেন। চলছে বড় বড় সমাবেশ। কোনো কোনো দল বলছে এটি আসলে নজিরবিহীন নিরাপত্তা তাকে দেওয়া হয়েছে, এটি প্রশ্ন তুলেছেন। নির্বাচনের আচরণবিধি আসলে কতটা লঙ্ঘন হলো, আপনি কি মনে করছেন? আমরা যেটা দেখেছি যে 25শে ডিসেম্বর তারেক রহমান বাংলাদেশে এসেছেন এবং উনি এসেছেন প্রায় 17 বছর পরে, এবং আমরা জানি যে উনি নির্বাসিত জীবন কাটিয়েছিলেন, যে উনি 2001-11-এর পরে 2008 সনে বাংলাদেশ থেকে বেরিয়ে গিয়েছিলেন ওনার চিকিৎসার জন্য। এবং আমরা দেখেছি যে আর্মি ব্যাকড শাসন ছিল তখন 1-11-এর, তখন ব্যবসায়ীরা, রাজনীতিবিদরা কীভাবে নির্যাতিত হয়েছিল আমরা দেখেছি। তারেক রহমান যখন বিদেশে যাচ্ছিলেন তখন উনি ঠিক বসতেও পারছিলেন না। ওনার শরীরের যে কন্ডিশন ছিল, উনি ওখানে চিকিৎসা নিয়েছিলেন। স্বাভাবিকভাবেই এখানে ওনার জন্য একটা লাইফ রিস্কের, এক লাইফ থ্রেটিং ছিল। একটা জিনিস আপনারা দেখেন যে 1981 সনে যখন শেখ হাসিনা বাংলাদেশে আসলো এবং সে 5 বছর ভারতে জীবন কাটানোর পরে, ভারতে থাকার পরে সে বাংলাদেশে আসে 17ই মে, এবং তার মাত্র 13 দিনের মাথায় প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হয়েছেন। ওইগুলি যদি আমরা কনসিডার করি, স্বাভাবিকভাবেই তারেক রহমানের জন্য খুবই লাইফ রিস্ক একটা টাইম গিয়েছে। আমরা যদি দেখি ইতিহাসে যে যখন এই যে বেনজির ভুট্টো যখন নিহত হয়েছিলেন, যে একটা মিছিলের মধ্যে পিছন দিক থেকে গুলি করেছিল, তো তারেক রহমানেরও জীবন বিপন্ন হওয়ার একটা ইয়ে ছিল। এবং আমরাও এতদিন, যেহেতু উনি ওনার যে সিকিউরিটির জন্য উনি দেশে আসেননি, স্বাভাবিক এই সরকারেরও দায়িত্ব ছিল যে লোকটা 18 বছর 17 বছর নির্বাসিত জীবন কাটিয়ে বাংলাদেশে আসছেন এবং একটা গণঅভ্যুত্থানের পরে একটা সরকার দেশ থেকে পালিয়ে গিয়েছে। কিন্তু জামাত ইসলাম সহ বেশ কিছু দল কিন্তু এটি নিয়ে প্রশ্ন তুলেছে। আপনার কাছে কি মনে হয় প্রশ্ন তোলাটা আসলে কতটা যৌক্তিক? আমি মনে করি যে মানবিক যদি দৃষ্টিকোণ থেকে দেখা হয়, এটা আসলে প্রশ্ন তোলা যৌক্তিক না। কিন্তু এখন যেহেতু সামনে নির্বাচন, সবাই কিন্তু প্রতিটা পয়েন্ট থেকে, প্রতিটা কর্নার থেকে চেষ্টা করে যে একটা নির্বাচনী ফায়দা লুটতে। জামাতে ইসলাম হয়তো বা বিএনপিকে একটু আন্ডারমাইন করার জন্য এই কথাটা বলেছিল, এবং এই সরকারকে, যে সরকারের যে একটা নিরপেক্ষতা, এটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য। স্বাভাবিকভাবে আমরা দেখেছি যারাই নির্বাচনে হারে বা তারাই সূক্ষ্ম কারচুপি, নির্বাচন হয়নি, কি জানি বলে, এটা সুষ্ঠু হয়নি, এসব কথা প্রশ্ন তুলে। তো স্বাভাবিকভাবে ওইটা হয়তো একটা প্ল্যান, যে আপনার কাছে মনে হচ্ছে বলার জন্য বলা, এটা বলার জন্য বলা। ধন্যবাদ আপনাকে। আরেকবার নিশ্চয়ই আপনার কাছে আসবো। দিলওয়ার ভাই, আপনার কাছে আমি ফিরতে চাই। তারেক রহমান আসলেন, হাওয়া বদল হতে শুরু করলো। সবগুলো দলের প্রতিনিধিরা কিন্তু তার সাথে দেখা করছে, ইভেন সাংবাদিক, ব্যবসায়ীরাও কিন্তু গুলশানের পথে। আপনার কাছে কি মনে হয়, আপনি কিভাবে মূল্যায়ন বা বিশ্লেষণ করবেন? আসলে বাংলাদেশের রাজনীতির সিস্টেমটাই এমন হয়ে গেছে যে আসলে রাজনীতি কাকে বলে, রাজনৈতিক দলটা কি, গণতন্ত্র কি, এই যে একটা বিষয়, এই বিষয়গুলি রাজনৈতিক দলগুলো চর্চা করেন না। রাজনৈতিক দল বলেন, জনগণ বলেন, তাদের সবার আগে তারা মনে করে যে 5 বছর পর পর যদি সে ভোট দিতে পারে নিরাপদে, এটাই দেশের গণতন্ত্র। বাট গণতন্ত্র বলতে যে আরও অনেক কিছু, যে একটা রিক্সাওয়ালার অধিকার কি, শ্রমিকের অধিকার কি, সাধারণ মানুষের অধিকার কি, হ্যাঁ, মানে প্রত্যেকটা, শুধু মানুষ না, আপনি যদি মনে করেন যে আপনার বাড়িতে এক পুকুর মাছ আছে এবং মাছগুলি আপনার ইচ্ছে হলে আপনি মেরে ফেললেন, বাট এটা আপনি মারতে পারবেন না, কারণ মাছগুলি মালিক আপনি, কিন্তু মাছগুলি কিন্তু সমাজের সম্পদ, দেশের সম্পদ। তো সুতরাং তো বাংলাদেশে যে আগে যে দুইটা একটা সিস্টেম ছিল, যে হয়তো আওয়ামী লীগ নাইলে বিএনপি,
তো অনেকেই যারা দেখা করছে তাদের কাছে হয়তো মনে হচ্ছে যে যেহেতু আওয়ামী লীগ পলাতক, সো দ্যাট বা মাঠে নাই, মাঠে এখন একমাত্র বিএনপি আছে, আর জামাত তো দীর্ঘদিন বিএনপির সাথে সংসার করছে, 1-2 দিন না। আপনি 91 নির্বাচনে জামাতের সমর্থন পায়া বিএনপি ক্ষমতায় মানে গেছে। দীর্ঘ 23 বছর তারা Right. সংসার করেছে। না না, যদি এইভাবে বলি আমরা। আরো বেশি 91 থেকে আপনি ধরতে পারেন। আচ্ছা। কারণ 91 সালে বিএনপির কিন্তু 135 বা 36 সিট পেয়েছিল। সো 151 সিট হওয়ার জন্য জামাত 18টা আসন পেয়েছিল, তখন জামাত নিঃশর্ত তাদেরকে সাপোর্ট দিয়ে কিন্তু সরকার গঠন করছে। আবার 96 সালে জামাত আবার আলাদা হয়েছে। 2001 সাল থেকে ধরে 5ই আগস্টের আগ পর্যন্ত তারা কিন্তু একই সংসার করছে। তো এখন যদি আপনি ওইভাবে চিন্তা করেন যে আওয়ামী লীগ যেমন জাতীয় পার্টিকে সবসময় আগলে রাখছে, সাপোর্ট দিয়ে রাখতো। হ্যাঁ, বিরোধী দল, এখন জামাতকে কিন্তু এক সেন্সে আপনি ওইটা ধরে নিতে পারেন, এক সেন্সে। জি। হ্যাঁ, বাট এই মুহূর্তে সিচুয়েশনটা এমনটা মনে হচ্ছে না। তো যার ফলে সকল ব্যবসায়ী বলেন, রাজনৈতিক দল বলেন, সাংবাদিক ইউনিয়ন বলেন, সবাই গিয়ে তারেক রহমানের কাছে ধর্ণা দিচ্ছে যে হ্যাঁ, তারেক রহমান আগামীতে নিশ্চিত বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছে। তো আগে থেকে একটু যোগাযোগ করে রাখি, নাহলে তো পরবর্তীতে অবস্থা কি হয়। একটু যুক্ত করছি, গতকালকে কিন্তু তারেক রহমান সাহেব কিন্তু এটা সংবাদ সম্মেলন করেছেন। সেই জায়গাতে সাংবাদিকরা কিন্তু মাননীয় চেয়ারম্যান হিসেবে তাকে সম্বোধন করেছে, এবং এই চেয়ারম্যান সাহেব তারেক রহমান কিন্তু বলেছে যে মাননীয় কথাটা আমরা বলবেন না। এই যে তেলবাজি কিন্তু শুরু হয়ে গেছে। রাইট। এবং এই তেলবাজি দেন শেখ হাসিনাকে পতনের মূল পার্ট কিন্তু আসলে তেলবাজি। আপনার 96 আওয়ামী লীগ এবং 2008-এর পরে আওয়ামী লীগ আপনি দেখেন অনেক ডিফারেন্স আছে। এই যে একটা পরিবর্তন, পট পরিবর্তন, এবং এই পরিবর্তন জনিত কারণেই কিন্তু এখন তারেক রহমানের কাছে সবাই দিচ্ছে। হ্যাঁ, এখন একটা বিষয় হচ্ছে তারেক রহমান এই মুহূর্তে একজন জাতীয় নেতা হওয়ার মতো তার যতটুকু যোগ্যতা থাকা দরকার, সে কিন্তু সকল যোগ্যতা মানে পরিস্থিতির সাপেক্ষে সে অর্জন করে আসছে, এতে কোনো সন্দেহ নেই। কারণ 17 বছর নির্বাসন, এই যে আমার ভাই বললেন যে সে যখন গেছে, এটা কিন্তু আমরাও দেখছি যে তারেক রহমান বা কুকুর রহমানের উপর কি নির্যাতন করা হয়েছে 111 গভর্নমেন্ট। তো এই নির্যাতনের পরে সে আসছে, আসার পরে আবার এই দেশে আসার পরে এই যে নিরাপত্তা নিয়ে অনেক প্রশ্ন। আপনি যদি ওই নিরাপত্তার বিষয়টা একটু চিন্তা করেন, আপনি দেখেন এনসিবি যখন ইশতেহার, শহীদ মিনার যে ইশতেহার পাঠ করলো নাই, হ্যাঁ, ওই সময় ডগ স্কোয়াড দিয়ে তাদের নিরাপত্তা করছে, যেটা সাধারণত রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী গেলে এটা করে। তো এনসিপি তো সেই সুবিধা পাইছে এক সময়। তারা তো তখন নিবন্ধিত দল ছিল না, বা তারা রাষ্ট্র ক্ষমতারও কেউ ছিল না। তো সেই ক্ষেত্রে যদি সরকার তাদেরকে সেই সুবিধাটা দিতে পারে, তাহলে তারেক রহমান কেন পাবে না? মানে তার আমি বিএনপি পন্থীও না, বা বিএনপির পক্ষে তেল মারার ব্যক্তি না, বা আমি এটা পছন্দ করি না, কিন্তু ওইভাবে যদি চিন্তা করেন, হ্যাঁ, আবার অপরজিটে যদি চিন্তা করেন যে তফসিল ঘোষণা হয়ে গেছে, এই মুহূর্তে এই জনসভা করা বা তার সংবর্ধনা করা সবকিছুই কিন্তু আচরণবিধি লঙ্ঘন। আমরা এই বিষয় নিয়ে আরো কথা বলবো। আমি একটু ফিরতে চাই সোহেল ভাই আপনার কাছে, যেহেতু প্রার্থীদের কিন্তু যাচাই বাছাই চলছে, বৈধ অবৈধ ঘোষণা করা হচ্ছে। আপনার কাছে প্রশ্ন হলো, নিজে চড়েন কোটি টাকার গাড়িতে, থাকেন শত কোটি টাকার বাড়িতে, অথচ হলফনামায় দেখালেন ইনকাম মাত্র কয়েক লাখ টাকা। আবার কেউ দ্বৈত নাগরিক, তারাও কিন্তু বৈধ হচ্ছে। আপনি আসলে কি বলবেন এই জনপ্রতিনিধি নিয়ে, যারা অসত্য তথ্য দিচ্ছে, নিজেকে অসত্য হিসাবে তুলে ধরছেন, তাদের দিয়ে কি নতুন বাংলাদেশ গঠন করা সম্ভব কিনা? যদি কেউ ধরেন এখন 20 লাখ টাকা, 50 লাখ টাকা বা 1 কোটি টাকার গাড়িতে চললো, কিন্তু সে এখন দেখাচ্ছে যে তার ইনকাম বছর হয়তো 5 লাখ টাকা, এবং এটা যদি ফেক হয়, অবশ্যই এদেরকে আমরা অ্যাভয়েড করতে হবে, এবং এটা জনসম্মুখে প্রচারও করতে হবে। কারণ এরা সমাজকে আগায় নিতে পারবে না, পিছনে নিয়ে যাবে। তো ওই জন্য এটার ব্যাপারে যে যদি এখানে তো আপনার এই যে আছে, এফিডেভিট করা আছে, যেটা হলো হলফনামাতে যদি উনি মিথ্যা তথ্য দেয়, এই জন্য তো উনার নমিনেশন বাতিল হওয়ারই কথা। ওই জন্য সরকারকে এবং দুর্নীতি দমন কমিশনকে এই ব্যাপারে অ্যালার্ট হইতে হবে। প্রত্যেকটা হলফনামা তাদেরকে যাচাই বাছাই করা উচিত, এবং ফিজিক্যালি তাদের অবস্থা দেখা উচিত। যদি তাদেরকে ওইভাবে যদি তারা আশ্রয় নেয়, অবৈধ কাজের আশ্রয় নেয়, সে যদি ওইটা ডিক্লেয়ার না করে, সে যদি এটা মানে স্বীকার না করে, তাহলে তাকে অবশ্যই নির্বাচন কমিশন এটা জনসমক্ষে প্রচার করতে পারে। আমাদের সংবিধানেও তো বলা আছে যে দুটি দেশের নাগরিক হলে সে, হ্যাঁ, দ্বৈত নাগরিকের ক্ষেত্রে যেটা হচ্ছে, এটা তো অবশ্যই বাংলাদেশি নাগরিক হইতে হবে, এবং দ্বৈত নাগরিক সাংবিধানিকভাবে এখানে অযোগ্য সদস্য নির্বাচনের জন্য। এখানে প্রশ্ন জাগে, এখানে ধরেন এখানে আবার যে ৬৬(২) অনুচ্ছেদে যেটা বলা আছে যে বিদেশি নাগরিক হইলে, দ্বৈত নাগরিক হইলে সে নির্বাচন করতে পারবে না। এখানে আরেকটা কথা আছে,
যদি সে দ্বৈত নাগরিক হয়ে যদি সে বিদেশি নাগরিকত্ব যদি সে সারেন্ডার করে, যেটাকে ত্যাগ করে, বিদেশি নাগরিকত্ব যদি ত্যাগ করে, তাহলে সে বিদেশি নাগরিক ছিল এটা কনসিডার করা যাবে না। তো এখানে অনেক ক্ষেত্রে আছে যারা হচ্ছে দ্বৈত নাগরিক, তারা বা জন্মসূত্রে বাংলাদেশি, তারা এখন হয়তো আমেরিকান সিটিজেন হয়েছে, তার বাংলাদেশ পাসপোর্টও আছে, আমেরিকান পাসপোর্টও আছে। উনি যদি আমেরিকান এমবিসিতে গিয়ে যদি সারেন্ডার করে এবং ওথ নিয়ে যদি সে নাগরিকত্ব যদি পরিহার করে, আমার মনে হয় তার এটা তো আর ওই সংবিধানের যে 2 খতে যেটা আছে সে অনুযায়ী উনি বিদেশি নাগরিক না এবং উনার বৈধ হইতে পারে। এখন অনেক সময় দেখা যায় কি, যখন আমি কম্পিটিটর হব, তখন আমি যদি একটা খুঁত পাই আমার এগেনস্ট পার্টির, তখন স্বাভাবিকভাবে ওইটাকে আমি কিভাবে তাকে অবৈধ ঘোষণা করা যায় বা নির্বাচন থেকে দূরে সরানো যায় এরকম প্ল্যান করার চেষ্টা করে। এটার সমাধান তো হলো, যেহেতু এটা যদি নির্বাচন কমিশন বৈধ বা অবৈধ করে, তখন যাবে রিটার্নিং অফিসার যদি করে, পরে যাবে নির্বাচন কমিশনের কাছে। নির্বাচন কমিশনে যে রায়টা দিবে, এটার মধ্যে যে পার্টি সংক্ষুব্ধ হবে সে হাইকোর্টে যায় রিট করতে পারে। কিন্তু সাংবিধানিকভাবে যদি কেউ নাগরিকত্ব দ্বৈত নাগরিক থাকার পরে যদি সে ওইটা যদি হস্তান্তর করে বা পরিত্যাগ করে, তাইলে স্বাভাবিকভাবে আমার সেন্সে যে উনি ইলেকশন করতে পারার কথা। ভোটে জোট গঠনের প্রক্রিয়া আমরা দেখতে পেলাম, নিজের দল বিলুপ্ত করে আমরা দেখতে পেলাম আরেকটি দলের সাথে যুক্ত হচ্ছেন। সেখানে রাশেদ খানকে দেখেছি, গণঅধিকার পরিষদের ববি হাজ্জাজকে দেখলাম, আবার বাংলাদেশ এলডিপির সাদত হোসেন সেলিম ভাইকেও দেখতে পেলাম। আমরা দেখতে পাচ্ছি অনেক নতুন নতুন দল আসছে এবং নির্বাচন কমিশন কিন্তু অনেক দলের নিবন্ধনও দিচ্ছে। আসলে আদর্শিকভাবে এই দলগুলো কি আসলে কতটা আদর্শ ধরে রাখতে পারছে বা বাংলাদেশ কি আসলে কতটা সার্ভিস দিতে পারছে? ধন্যবাদ। এই বিষয়ে সর্বপ্রথম যেই ব্যাপারটা বলবো, যে আমি তাদেরকে ঘৃণা ভরে স্মরণ করি যারা বাংলাদেশের মানে জনগণের সাথে প্রতারণা করছে, এবং তার অনুসারে যদি একজন সমর্থকও বাংলাদেশে থেকে থাকে তার সাথেও সে প্রতারণা করেছে। তুমি যদি মানে তোমার দলকে বিলুপ্ত করে ওই দলে যোগই দিতে, তাহলে তোমার দলটাই গঠন করা দরকারটা কি? মানুষকে কেন তুমি অযথা এই আশা ভরসা দিয়ে, মানে ধরেন গণ অধিকার পরিষদ গঠিত হয়েছে, গণ অধিকার পরিষদ কিন্তু একটা বিপ্লবের মাধ্যমে তৈরি হয়েছে। 18 কোট আন্দোলন বা 13 সালের কোট আন্দোলন ওইটার মাধ্যমে কিন্তু তৈরি হয়েছে, এবং ওইটার মাধ্যমে যেহেতু তৈরি হয়েছে, তো তাদেরকে নিয়ে কিন্তু অনেকে আশা ভরসা দেখেছে। অনেক ছাত্র নেতা আছে যে যারা রাশেদ খানের চেয়েও বা বিপি নুরের চেয়েও অনেক যোগ্য ছিল, হ্যাঁ, তারাও সাইডলাইনে থেকে তাদের কর্মী হিসাবে কাজ করেছে। এখন ধরেন এই যে রাশেদ খান মানে বিএনপির প্রতীকটা পাওয়ার জন্য, অনলি দানের শীষ প্রতীকটা পাওয়ার জন্য সে তার দল বিলুপ্ত করে বা দল থেকে ইস্তফা দিয়ে সে বিএনপিতে যোগ দিল। এর মানে হলো তার এমপি হইতে হবে। এর মানে হচ্ছে আদর্শ বলতে তার মধ্যে কিছু নাই, তার মধ্যে আদর্শ বলতে ন্যূনতম কিছু নাই তার মধ্যে। এবং তার অনুসারে যে নেতাকর্মীরা আছে তাদের প্রতি তার যে দায়বদ্ধতা, এই দায়বদ্ধতা তার মধ্যে নেই, তাই না? যেমন আমি বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি চেয়ারম্যান, আমাকে কেউ যখন জিজ্ঞাসা করে যে ভাই আপনি জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট কি, আমি বলি যে জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি। এর মানে হচ্ছে আমার তৃণমূল পর্যায়ে যে কর্মীটা আছে ওই কর্মীটার কাছে আমি দায়বদ্ধ যে এই কাজটা কেন করলাম না বা এই কাজটা কেন করলেন, এটার জন্য দায়বদ্ধ। মানে এর মানে এই নয় আই এম ওনার অফ দিস পলিটিক্যাল পার্টি। তো এখন প্রশ্ন হচ্ছে, তারা তো তরুণ সমাজের একটা আইকন এতদিন দেখাইছিল, তো তাদের আইকনের সিস্টেমটা যদি এই হয় যে তারা তো এখানে আসলে আদর্শ বলতে কিছু নাই, আদর্শ একটাই যে তাদের স্বার্থ। আরেকটু যুক্ত করতে চাই, এই যে দল নিবন্ধনের ক্ষেত্রে মানে যাচাই বাছাই প্রক্রিয়া আসলে কতটা স্বচ্ছতা ভূমিকা পালন করছে নির্বাচন কমিশন? প্রথম বিষয় হচ্ছে ইলেকশন কমিশন যাচাই বাছাই যে কিভাবে করে এই কিভাবেটাই জানে না। এই ইলেকশন কমিশন বলেন বা প্রিভিয়াস ইলেকশন কমিশন বলেন, আসলে আমি একটা জিনিস যেটা খেয়াল করেছি যে কমিশনার যাকেই বানানো হয় বা সচিব যিনিই থাকেন, উনি আসলে এত নিম্ন পর্যায়ে দেখার মতো সুযোগ তার হাতে থাকে না, কারণ সে অনেক কিছু নিয়ে ব্যস্ত থাকে। অর্থাৎ একটা রাজনৈতিক দল নিবন্ধনের জন্য সবার আগে যেই পাঠটা হয় এটা হলো যে এই সহকারী সচিব থাকে একজন, তারপরে উপসচিব, তারপরে যুগ্ম সচিব, এই লেভেলই কমপক্ষে 10 থেকে 12 জনের সিগনেচার রে ফাইলটা পাস হয়ে যায় হচ্ছে। আবার তাদের আইন সেল থাকে, আইন সেলে 2 জন থাকে, একজন যুগ্ম সচিব একজন উপসচিব, হ্যাঁ, এইটা পাস হয়ে যায় হচ্ছে সচিবের কাছে। সচিব এটা
দেখে, অর্থাৎ তারা যে ফাইনাল যে ছোট্ট নোটটা দেয় 2, 4, 5, 10 লাইনের যে নোটটা, এই নোটটার উপর বেস করে কিন্তু কমিশন তাদেরকে নিবন্ধন দেয়। আমি গত বুধবারে অলরেডি ইলেকশন কমিশনের এই যেই যারা প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে চ্যালেঞ্জ করেছি, এবং এই প্রক্রিয়ার সাথে যারা দুর্নীতির সাথে জড়িত, আপনাকে একটা ছোট্ট উদাহরণ দেই। আপনারা জানেন যে রিসেন্টলি মানে অনশন করে আমজনতার দল নিবন্ধন পেয়েছে। আচ্ছা, নিবন্ধনের ক্রাইটেরিয়া তো অনশন না। নিবন্ধনের ক্রাইটেরিয়া যদি অনশন হইতো তাহলে তো এই যারা কোটিপতি লোক আছে তারা আসতো, তারা 100, 200, 500 লোকরে টাকা দিয়ে অনশনে বসাই দিত। অনশন করলে কি দলের নিবন্ধন পাওয়া যায়? না, এটা তো এই কমিশন তো এটা প্রমাণ করেছে। হ্যাঁ। এখানে একটা জিনিস দেখেন, যখন মানে আমজনতার দল নিবন্ধন পেয়েছে, এটা নিয়ে আমার কোনো ক্ষোভ নাই, দুঃখ নাই, কারণ রাজনীতি করতে একটা প্রক্রিয়া তৈরি করেছে, নিবন্ধন দরকার, সে নিবন্ধন পেয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনি তাকে নিবন্ধন দেন, আপত্তি নাই, কিন্তু যাদেরকে বঞ্চিত করেছেন তাদেরকে কেন বঞ্চিত করেছেন? এর মানে হচ্ছে যে এই যে কয়েকজন লোক, এরা যাকে মনে করবে তাকে নিবন্ধন দিবে, আর যাকে মনে করবে না তাকে নিবন্ধন দিবে না। অর্থাৎ রেজিস্ট্রেশন পাওয়ার ব্যাপারেও তাদের অনুকম্পা পেয়ে যখন নিবন্ধনটা পায়, তখন এই দলের কোনো ভ্যালিডিটি। আপনি বলতে চাচ্ছেন যে তাহলে তদবির বাণিজ্য এখানে রয়েছে 100%। আপনি ধরেন এই যে গণ অধিকার পরিষদ নিবন্ধন পেয়েছে, তারা কি কোর্টের রায় পেয়েছিল? তারা তো কোর্টের রায় পায় নাই। তারা ওই সময় বাদ দিছে, ধরলাম যে তাদেরকে মানে মিথ্যা এলিগেশন দিয়ে বা তাদেরকে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে। তো অন্যায়ভাবে বাদ দিলে এই যে নিবন্ধন প্রক্রিয়াটা, নিবন্ধন যে কালো আইন, এই আইনটাই তো 2 নাম্বার, আইনটাই তো সঠিক। জেনারেল ভাই, আরেকবার নিশ্চয়ই আপনার কাছে আসবো। আমি সোহেল ভাই আপনার কাছে ফিরতে চাই, যেহেতু নির্বাচন কমিশনের বিষয়ে কথা উঠলো, তিনি বললেন যে এখানে তারা লবিং তদবির করছেন। আরেকটি বিষয় এখানে আনতে চাই, আর মাত্র 1 মাস বাকি নির্বাচনের। প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিন বলেছেন এবারের নির্বাচনে কারচুপির সুযোগ নেই, কারচুপি। তিনি কি উদ্দেশ্যে কথাটি আনলেন? কারচুপির কথাই বা কেন আসলো? কি বলবেন আপনি? অ্যাকচুয়ালি কারচুপির কথাটা এখন আসছে, যেহেতু আমরা দেখেছি যে 2008টাও একটু প্রশ্নবোধক, এই জন্য যে তখন যে নির্বাচনটা হয়েছিল অনেকে এটার উপর বিশ্বাসযোগ্যতা রাখে না। আর 2014, 2018 এবং 2024-এর নির্বাচন তো আমরা দেখেছি, জি, কোনটা রাতে হয়েছিল, কোনটাতে বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, আর কোনোটাতে ভোটার ছিল না, কোনোটাতে আমির নির্বাচন যেটা 2024। সবগুলো মিলে মানুষের যে একটা নির্বাচন প্রতি ধারণা এবং মানুষ যে নির্বাচন প্রতি ইন্টারেস্টেড ছিল না, কারণ আপনার 2024-এ বিরোধী দলরা বলছে যে নির্বাচনে না যাইতে, পার্টিসিপেট না করতে, পাবলিক পার্টিসিপেট করে নাই। এটা হলো একটা ট্রেন্ড যে ওরা দেখেছে 2014 এবং 2018টা নির্বাচন পরে তারা ইন্টারেস্টটা হারাই ফেলছে। এখন উনি যেটা বলতেছে সেটা হচ্ছে যে মানুষকে নির্বাচনমুখী করার জন্য, যে এই নির্বাচনটা ওনারা কনফিডেন্ট, বা এখন যে আয়োজন আছে, এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে এবং আওয়ামী লীগ ছাড়া সবাই পার্টিসিপেট করতেছে, এই জন্য হয়তো ওনাদের একটা ধারণাতে এখন মানুষকে আমরা যদি আশা আকাঙ্ক্ষা দেখাই তাহলে মানুষ হয়তো নির্বাচনমুখী হবে। এটা ভালো দিক, এটাকে আমি খারাপ দিক বলবো না। এখন প্রশ্ন হচ্ছে যে নির্বাচন সুষ্ঠু করার জন্য কি কি ওনারা ইনিশিয়েটিভ নিচ্ছে, তাদের কতটা সক্ষমতা রয়েছে? হ্যাঁ, সক্ষমতা আছে, প্লাস হচ্ছে যদি যারা স্টেক হোল্ডার আছে তাদেরকে তো এর মধ্যে ইনক্লুড করতে হবে। তা আমরা এখনো কিন্তু আসলে মানে চোখে দেখতেছি না, মানে এখনো ভিজিবল হচ্ছে না যে ওনারা কি কি ইনিশিয়েটিভ নিয়েছে, যেটার জন্য 18-র মতো বা 14-র মতো বা 2024-এর মতো নির্বাচন হবে না। তো এখন যেহেতু আমাদের এখনো 1 মাস সময় আছে, মেবি 20 তারিখ বা 21 তারিখে মনে হয় মার্কা দিবে, তারপরে আমরা বুঝতে পারবো যে আসলে ফিল্ডের কি অবস্থা। তবে এটা আমরা বিশ্বাস করি, যেহেতু এখন বিএনপি পার্টিসিপেট করতেছে, জামাত পার্টিসিপেট করতেছে এবং অন্যান্য কিছু দলও পার্টিসিপেট করতেছে, তাতে আমরা বিশ্বাস করি যে মানুষের পার্টিসিপেশন বাড়বে। এবং যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার আছে এবং আমাদের যে প্রধান উপদেষ্টা উনিও বারবার বলতেছেন যে একটা গ্রহণযোগ্য এবং একটা ঐতিহাসিক একটা নির্বাচন হবে, যেটা কখনো আর হয় নাই, মানুষের আশ্বস্ত করতেছেন। এবং আমরা দেখছি যে বিভিন্ন উপদেষ্টারও বিভিন্ন জায়গায় গিয়ে এসব কথা বলতেছেন। আমরা আশ্বস্ত হচ্ছি, আমরা আশ্বস্ত হতে চাই। আপনার কাছে একটু আসতে চাই, যেহেতু মানে ভরসা রাখতে চান নির্বাচন কমিশনের উপর একটা ভালো ভোট হোক, কিন্তু আসলে তারা কতটা প্রস্তুত এবং আইন শৃঙ্খলা বাহিনী কতটা আসলে প্রস্তুতি নিচ্ছে? প্রথম বিষয় হলো তাদের উপর আমার কোনো আস্থা নাই। জি, একবারই আস্থা নাই, একবারই ভরসা নাই। কেন ভরসা নাই? প্রথম একটা আলোচনা বলি। ট্রটের আইন অনুসারে, আইনজীবীরা ভালো জানেন, ট্রটের আইন অনুসারে আপনি যদি বলেন যে উনি চোর না, এটার উপর বেস করে আপনি তার বিরুদ্ধে ট্রটের মামলা করতে পারেন। কেন মামলা করতে পারেন? কারণ সে চোর না মানেই হইল যে চোর হওয়ার একটা সম্ভাবনা আছে।
সে চোর না মানে চোরা সমান আছে। এই ইলেকশন ফেয়ার নির্বাচন হবে, এখানে রাতের বুট হবে না, এখানে কারচুপি হবে না, এর মানে হইলো ইলেকশন কমিশন আঙুল দিয়ে দেখাই দিচ্ছে না এবার কারচুপি হইতে পারে। ব্যাপারটা বুঝছেন, এটা হলো একটা বিষয়। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনি দেখেন রাজনৈতিক দল নিবন্ধন নিয়েই তারা কত হজবরল অবস্থা, যেই সেপ্টেম্বরে শেষ করার কথা এটা কিছু কিছু দল কিন্তু এখন পর্যন্ত ঝুলন্ত অবস্থায়। আমাদের জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টি ঝুলন্ত অবস্থায় আছে। রাষ্ট্র সংস্কার যেটা হাসনাত কায়ুম ভাইদের দলটা দীর্ঘদিন ধরে, এই আপনি বলেন আজকে কোটা আন্দোলন বলেন, এই জুলাই আন্দোলন বলেন, এদের অনেক অবদান আছে, হাসনাত কায়ুমের অনেক অবদান আছে। আমি আমাদের দলের কথা বলছি না, আমি ওনাদের দলের কথাই বলছি, অনেক অবদান আছে। এখন পর্যন্ত কোর্টের রায় পাওয়া সত্ত্বেও ইলেকশনের আগে হাসনাত কায়ুম ভাইদের এই যে সারা রাষ্ট্র সংস্কার নিবন্ধন পায় নাই। অর্থাৎ বললাম না যে এই যে নিচে যেই ফুটফুটে সুন্দর যারা আছেন তারা ধরেন এই যে মানে সহকারী সচিব, উপসচিব, যুগ্ম সচিব, ওনারা যাদেরকে মনে হয় যে নিবন্ধন দিবেন, যাদের সাথে হিসাব কিতাব মিলে তাহলে নিবন্ধন দিবেন, হিসাব কিতাব না মিললে আপনি যতই ক্রাইটেরিয়া ফুলফিল করেন কিচ্ছু আসে যায় না। আমি একটু যুক্ত করি। সুতরাং তাদের এই ইলেকশন কমিশনের আদৌ কি এই সক্ষমতা আছে কিনা এটার আমাকে বলতে দিলে আমি 2 ঘন্টা বলতে পারবো, এমন অনেক রিজন আছে। সোহেল ভাই, আপনার কাছে একটু আসতে চাই। গত 2 দিন আগে কারণবাজার এলাকায় স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মোসাব্বিরকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। এই ধরনের ঘটনা কিন্তু বিভিন্ন জায়গায় ঘটছে, কিন্তু বিএনপির তরফ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কিন্তু বলেছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। আপনার কাছে কি বিচ্ছিন্ন ঘটনা মনে হয়? আমি এটাকে অ্যাকচুয়ালি বিচ্ছিন্ন ঘটনা বলতে চাই না, কারণ আমরা আগে থেকে একটা ধারণা ছিল যে যখন নির্বাচন প্রসিডিউর শুরু হবে তখন এরকম কিছু ঘটবে, এগুলো আমরা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছি। তো এগুলি তো জাস্ট একটা মানুষের ধারণা করা পরিস্থিতির জন্য। কারণ এখানে আমরা দেখেছি যে কিছু পক্ষ আছে যারা নির্বাচনটা চায় না, নির্বাচনটাকে পিছাতে চায় অথবা নির্বাচনটাকে ভণ্ডুল করতে চায় বা বাংলাদেশের নির্বাচন চায় না। কারণ এখন যে সরকার আছে এটা হলো খুবই দুর্বল সরকার। আমরা দেখেছি যে বিদেশি রেমিটেন্স বাড়ছে, বাট আমাদের ইম্পোর্ট কমে গেছে, যেটা হলো আমাদের ক্যাপিটাল ইম্পোর্ট যেগুলি হয়, মেশিনারিজ, প্লাস আমাদের এক্সপোর্ট কমে গেছে। বিভিন্নভাবে অর্থনৈতিকভাবে আমরা দৈন্যদশার মধ্যে পড়ে যাচ্ছি। আমরা দেখতেছি জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে এবং সবগুলি বলা যায় আউট অফ অর্ডার হয়ে যাচ্ছে। তো এইসব কিছু নিয়ে নির্বাচনটা খুবই দরকার, এবং এই নির্বাচন যারা ভণ্ডুল করতে চায়, আমরা এখন তো অনেকে ধরেন ভারতকে এর জন্য দায়ী করে, আওয়ামী লীগকে দায়ী করে, কিন্তু একটা মানে ইয়ে আছে যেটা হলো ইন্টারেস্ট পার্টি আছে, যারা একটা পক্ষ অন্তপক্ষে আছে যারা নির্বাচনটা চায় না, এবং যে জন্য এই আপনার যে মারা গেল ওসমান হাদি মারা গেল, এটাই কিন্তু প্রথম পরিকল্পনা এই নির্বাচনটা ভণ্ডুল করার জন্য। এখন এটা যখন তদন্ত হবে, যেটা হলো স্বেচ্ছাসেবক দলের যেটা হয়েছে, এটা যদিও হয়তো তাদের অন্তর্কুন্দল হয় সেটা এক কথা, এই জন্য যে বাংলাদেশে যে মার্ডার হয় না তা না। এখন যেটা আমাদের বলেছে যে এটা সালাউদ্দিন আহমেদ সাহেব যে বলেছেন, এটা হয়তো এটা যদি উনি মনে করে থাকেন বা ওনার কাছে যদি ইনফরমেশন আসে যে না এটা নিজেদের অন্তকুন্দল বা কোনো একটা ইস্যুতে হতে পারে যেটার সঙ্গে নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট নাই, তাইলে উনি হয়তো এটা বলতে পারে। কিন্তু স্বাভাবিকভাবে আমরা ধরে নিব যে এটা হয়তো নির্বাচনকে প্রতিহত করা বা বাধাগ্রস্ত করার জন্য এটা হতে পারে। একদম শেষ পর্যায়ে চলে এসেছে, কিছু যুক্ত করতে চান? সর্বশেষ এতটুকু যুক্ত করতে চাই, ওভারঅল আলোচনায় যেসব নেতৃবৃন্দ তাদের নিজের সবকিছু জলাঞ্জলি দিয়ে একমাত্র এমপি হওয়ার জন্য তারা মাঠে নেমেছেন, আমি বিশ্বাস করি যে তারা এমপি হলেও রাষ্ট্রের কোনো উপকার হবে না, রাষ্ট্রের ক্ষতি ছাড়া। কারণ তারা সবসময় তাদের সুবিধাটাই দেখবে, নিজের স্বার্থটাই দেখবে, তারা কখনো জনগণের স্বার্থ দেখবে না। যেখানে তাদের মানে এক সময় তারা কিছুই ছিল না, এই নেতাকর্মীদের উপর ভর করেই তারা আজকে নেতা হয়েছে। তো ওই নেতাকর্মীদেরকে তারা ডিলেট করে দিয়ে নিজের স্বার্থের জন্য তারা চলে গেছে। আজকে যদি ওইভাবে তাদের দলটা গঠিত না হয়তো বিএনপি তাদেরকে নমিনেশন দিত না, কারণ তার চেয়ে অনেক অনেক যোগ্য ব্যক্তি বিএনপিতে আছে। একটু যুক্ত করতে চাই যে দলের নেতা কিন্তু পার হয়ে আরেক জায়গায় গিয়ে আশ্রয় হয়েছে, কিন্তু যে বছরের পর বছর যে নেতা কর্মীগুলো তার পেছে ছিল তারা কিন্তু নদীর এপারে তাকে রেখে গিয়েছে। এই যে অবস্থা, একটা দলের নেতার তো আদর্শ এরকম হতে পারে না। হ্যাঁ, এবং মানে এই ধরনের মেন্টালিটি নেতাদের পিছনে কোনো কর্মী থাকা উচিত না, তাদের রাজনীতি থেকে তাদেরকে বয়কট করা উচিত। পাশাপাশি ইলেকশন কমিশন সম্পর্কে আমি এই নির্বাচনে আমি যেটা বলতে চাচ্ছি যে তাদের সক্ষমতা আমার কাছে ভালো মনে হয় নাই। কারণ সিইসি উনি মিডিয়াতে যা বলেন প্র্যাকটিক্যাল ফিল্ডে তা আমরা খুঁজে পাই নাই। উনি আমরা যখন নিবন্ধনে আবেদন করেছি উনি মিডিয়াতে বলছেন যে আমার দরজা সবার জন্য খোলা, কিন্তু আমরা দেখেছি শুধু এনসিবি ছাড়া
কারো কেউ দরজাই খোলায় না। তাদের দরজা খোলা না। ধন্যবাদ আপনাকে। আব্দুল্লাহ আল হারুন সোহেল এবং দিলওয়ার হোসেন, আপনার দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই আয়োজনে আসবার জন্য। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এই আয়োজন দেখবার জন্য। আগামী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। সবাইকে ধন্যবাদ।